আমার বিয়ে হচ্ছে না এই বিষয়টি যেন একটা সামাজিক অপরাধ হয়ে দাঁড়িয়েছে। একটা নির্দিষ্ট বয়স পার করলে এই সমাজে ছেলে মেয়েদের জীবনে একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায় বিয়ে। কী কবে বিয়ে করবে, কেন দেরি হচ্ছে, পাত্রী বা পাত্র কেমন, সংসার কবে হবে, এসব নিয়ে যেন যাদের বিস্তর কৌতূহল। পড়াশোনা, কেরিয়ার, ব্যক্তিগত স্বপ্ন বা মানসিক প্রস্তুতি এইসব বিষয়ে কোনো গুরুত্ব রাখে না। আরও কষ্টের ব্যাপার হলো বিয়ে না হওয়াটাকে যেন একটা ব্যর্থতা হিসেবে ধরে নেয়। সমাজের চোখে আমি অসম্পূর্ণ। অবশ্যই বাকিদের বিয়ে না হওয়ার সাথে আমার বিস্তর পার্থক্য আছে। আমি তো সাধারণ নই। এসিডে দগ্ধ হওয়া মুখ আমার, এমন কুৎসিত কদাকার চেহারার মেয়েকে কে ঘরে তুলবে? একটা ছোট্ট ডায়েরির পাতায় নিজের অনুভূতিগুলো লিপিবদ্ধ করে প্রিয়তার বয়স এখন ২৮ বছর বয়সী মেয়ের বিয়ে হচ্ছে না। বিষয়টি প্রতিটি কন্যাদায়গ্রস্ত পিতামাতার জন্য মানসিক যন্ত্রণা। এই বয়সের মেয়েরা সাধারণত হয় সংসার গোছায়, নয় প্রেমের স্বপ্ন বনে। প্রিয়তা কিছুই করে না। সে এখন কেবল বেঁচে থাকে, নিঃশ্বাস নিয়ে, একটা দাগ জর্জরিত মুখ আড়াল করে পৃথিবীর চোখ এড়িয়ে বেঁচে থাকার চেষ্টা করে। প্রিয়তার বাবা পটল তুলেছে বছর ৩ হলো। একমাত্র মেয়ের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করতে করতে শয্যাশায়ী হয়েছিলেন তিনি। অতঃপর বছর ২ বিছানায় শুয়ে থাকতে থাকতে অসন্তোষ প্রকাশ করলেন নিয়মিত। জীবনের উপর বিস্তর অভিযোগ নিয়ে তিনি ভবলীলা সঙ্গ করেছেন। প্রিয়তার অবশ্য এ নিয়ে তেমন দুঃখ নেই, বরং ভালোই হয়েছে। এত মানসিক যন্ত্রণা নিয়ে বাঁচা যায় নাকি? বাবা তো মরে গিয়ে বেঁচে গেছে, তবুও তো সে বেঁচে আছে। মফস্বল শহরের এক কোণে ছোট একটা একতলা বাড়ি, মেটি রঙের। এই বাড়িতেই বাস করে মায়ের ভীষণ ইচ্ছে মেয়েকে সুপাত্রস্থ করবেন, অথচ এই নিয়মতান্ত্রিক সমাজে ওনার মেয়েকে বিবাহ করার মতো সুপাত্র পাওয়া দুষ্কর। এই শহরে দিনের শেষে রিকশার শব্দ থামে, দোকানের ঝাঁপ বন্ধ হয়, পাখিরা নেড়ে ফিরে কোলাহল ফুরিয়ে আসে। কিন্তু যা ফুরোয় না তা হলো পরচর্চা আর পরনিন্দার অবিরামে ধারা। একবার কেউ কারো গল্প হয়ে গেলে সে আর মানুষ থাকে না, হয়ে যায় কৌতূহলের বস্তু। ফিসফাসাদের রসদ। প্রিয়তা এখনও কারো না কারো নিত্য প্রয়োজনীয় পরচর্চা আবশ্যিক বিষয়। প্রিয়তার ঘরটা বাড়ির পশ্চিম পাশে, মাঝারি মাপের, একান্নবর্তী পরিবারের পুরনো ঐতিহ্য বহন করা ৪ দেয়ালের ঘর। ঘরের উত্তর দেয়ালের পাশে একখানা কাঠের খাট, মাথার দিকটা দেয়ালে ঠেকানো, খাটে পাতানো এক চিলতে পাতলা তোশক, তাতে হাতের সেলাই করা পুরনো চাদর, মলিন বালিশের কাভার। দক্ষিণ পাশে একটা লোহার আলমারি রাখা, রং চটা মরিচা ধরা আলমারি। পাশে কাঠের পুরনো রং ধরা একটা জানালা, তার পাল্লা সবসময় বন্ধই থাকে। পাশের দোতলা বাড়িটার জানালাও এখানে, পাশাপাশি দুটো জানালা, এটি থাকে বন্ধ, একটি খোলা। তার বিপরীত দেয়ালে পাশে রাখা একটি কাঠের ইজেল, তার গায়ে জমে থাকা হালকা রঙের দাগ তুলি থেকে চুইয়ে পড়া রঙের ছোপগুলো আনন্দ দেয়। এখানে কোনো এক দগ্ধ আত্মা প্রতিদিন রঙের ভাষায় তার হৃদয়ের গল্প বলে। প্রিয়তা ছবি আঁকে আনন্দের জন্য নয়, বরং একাকিত্ব গোছানোর উদ্দেশ্যে। তার আঁকা ছবিগুলো বিষণ্ণতায় মোড়ানো। এই পাশের দেয়ালে পুরোটাতে তার আঁকা ছবি টাঙানো। প্রিয়তার পছন্দের রং ধূসর, যেমন তার ভবিষ্যৎ। প্রিয়তার বাবা বেঁচে থাকতে খুব হিসেবি মানুষ ছিলেন, কারো কাছে ঋণ পাততেন না, ভবিষ্যতে চিন্তা করতেন পুঙ্খানুপুঙ্খভাবে। মৃত্যুর আগে ব্যাংকে মোটা অঙ্কের সঞ্চয় রেখে গেছেন। সেই টাকা থেকে যে মুনাফা আসে তাতে মামের প্রয়োজন মিটে যায় অনায়াসে। অন্য দিনের মতোই আজকের দিনটা প্রিয়তার কাছে খুবই সাদামাটা, অথচ গর্ভধারিণী মায়ের কাছে এই দিনটা বড় বিশেষ। প্রিয়তার ভাষ্যে মায়ের মাথাটা বোধহয় খারাপ হয়ে গিয়েছে, নয়তো ঘটা করে কেউ ২৮ বছর বয়সী মেয়ের জন্মদিন পালন করে। প্রিয়তার মায়ের নাম জোহরা বেগম, বেশ রাশভারী মানুষ তিনি। মেয়ের ভবিষ্যতের চিন্তা অস্থির জননী, কখনোই অন্যের সামনে মেয়েকে নিয়ে হতাশার বিষয়টি প্রকাশ করেন না। তবু লোকের মুখে কি বন্ধ করা যায়? অবশ্য ওসব চেষ্টাও করেন না তিনি। ওই ভদ্রমহিলার অতিমাত্রা ভাগ্যে বিশ্বাসী, অন্তত বিয়ের ক্ষেত্রে ভীষণ। সকাল সকাল হাতের সমস্ত কাজ শেষ করে বাজারে গিয়েছেন জোহরা বেগম। এত বাজার করে বাড়ির কাছাকাছি আসতে প্রতিমধ্যে দেখা হয় এক ভদ্রমহিলার সাথে। একই পাড়ার এই মহিলার সাথে বেশ বন্ধুত্বপূর্ণ ভাব জোহরা বেগমের। ভদ্রমহিলা বেশ সদালাপী মানুষ। জোহরা বেগমকে দেখে জিজ্ঞেস করলেন, সাত সকালে এত বাজার সরে কিসের উপলক্ষে? এমনি একটু ইচ্ছে হলো। বিয়ে দিচ্ছ নাকি? মেয়ে বিয়ে দিলে কি একটুটুকু বাজারও করবো নাকি? ঘটে করে আয়োজন করবে বলছো? সাধ্যমতো করবো তো বটেই, আগে বিয়ের ব্যবস্থা তো হোক, তারপর না হয়। ভদ্রমহিলার শেষ বাক্য স্পষ্ট ভৎসনা ইঙ্গিত। এড়িয়ে যেতে চাইল জোহরা বেগম। এদের সাথে কথা না বাড়ানোই ভালো। মুখে মুখে দেখা কত চিন্তা করেছে, অথচ তলে তলে এরই নিন্দে করে। এদের মুখে মধু, অন্তরে বিষ। হাঁটা ধরলে ফেল ডাকেন ভদ্রমহিলা। আরে চলে যাচ্ছ যে, কিছু বলবে? প্রিয়তার বিয়ে নিয়ে কিছু ভাবলে? ভাগ্যে যেদিন আছে সেদিন হবে। মেয়ের বিয়ে নিয়ে তো দেখছি তোমার বড্ড গাছড়া ভাব। এমন হলে কিভাবে চলবে? দুশ্চিন্তা হয় না বুঝি? রাগ হলো জোহরা বেগমের। ব্যাপারটা এমন যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। একটু তেতো ঝাঁঝালো কণ্ঠে বললেন,
ওমা, সে কি ওসব করার জন্য তো তোমরা আছো? আমি না হয় সুচিন্তা করি, মেয়েটা তো আমার। শোনো, আমার কাছে একটা সম্বন্ধ আছে, যদিও ছেলেটার বয়স একটু বেশি। তা তোমার মেয়েরও তো বয়স কম হয়নি, প্রায় 30 তো হয়েই গেল। যা বলছিলাম, লোকটার পূর্বে একবার বিবাহ হয়েছিল, দুটো ছেলে মেয়ে আছে, বিপত্নিক পুরুষ। বয়স হলেই কি স্ত্রী ছাড়া থাকতে পারে? একটা মেয়ে খুঁজছে বিয়ের জন্য। চিন্তা নেই, ছেলে মেয়ে দুটোরও বিয়ে হয়েছে। মেয়ে থাকে শ্বশুরবাড়ি, আর ছেলে বউ নিয়ে দেশের বাইরে থাকে। স্ত্রী মারা গেছে মাস 3 হলো। এখন একাকী সন্ন্যাস জীবন ওনার ভালো লাগছে না। শোনো, একটা কিন্তু বেশ ধন সম্পদের মালিক। জোহরা বেগমের ইচ্ছে হলো এই মহিলাটাকে ঠাট্টিয়ে একটা থাপ্পড় মারতে, অথচ ভদ্রতার খাতিরে তিনি পারলেন না। তেজস্বী কণ্ঠে শুধু বললেন, তুমি কোন আক্কেলে আমার মেয়ের সাথে এমন বয়স্ক লোকের সম্বন্ধ আনো? আমার মেয়ে কি ভেসে গেছে? একমাত্র মেয়ে আমার, আর ধন সম্পদের মালিক দেখে এমন বুড়োর সাথে আমি মেয়ে দিব ভাবলে কেমন করে? আহা, রেগে যাচ্ছ কেন? তোমার অমন অ্যাসিডে মুখ জ্বলছে ওটা। মেয়েকে এছাড়া আর কে বিয়ে করবে শুনি? ওসব ভেবে নিজের রাতের ঘুম কেন নষ্ট করছো তিন্নির মা? তোমার মেয়ের যদি এমন বিয়ের সম্বন্ধ আসতো বিয়ে দিতে। আর তাছাড়া অন্যের চিন্তা করে নিজের ব্লাড প্রেশার বাড়ানোর কোনো মানে নেই, বুঝলে? আমার মেয়েকে নিয়ে তুমি এত ভেবো না কেমন? কাটকাট এই জবাব পছন্দ হলো না ওনার। ভদ্রমহিলার হুট করে অভদ্র হয়ে গেলেন, রাগান্বিত স্বরে বললেন, আমার মেয়ের সাথে তুমি কোন আক্কেলে নিজের মেয়ের তুলনা করো বলো তো দেখি? প্রিয়তার সাথে আমার মেয়ের কোনো তুলনা হয় না, বুঝলে? জোহরা বেগম আশ্চর্য হলেন। এরা প্রতিবেশী, এমনভাবে কটাক্ষ বানে কষ্ট দিয়ে কথা বলতে এদের লজ্জা করে না? আশ্চর্য মানুষ এরা, দুধের মাঝি সব। তাচ্ছিল্য হেসে তিনি বললেন, কেন হয় না? আমার এমন সুন্দরী মেয়ে, আমার মেয়েও তো সুন্দরী ছিল, সেটা অতীতকালে। ভদ্রমহিলা বোধহয় আরও কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু কথা বাড়ালেন না। জোহরা বেগম দ্রুত বাড়ির পথ ধরলেন। আজ মেয়েটার জন্মদিন বলে কথা, কারো তিক্ত কথায় মেয়েটার সুন্দর দিনটাকে মাটি করতে পারবেন না তিনি। এই সমাজ শুধু মেয়েদের পোড়া কপাল নিয়ে ভবচ্ছ করে না, পোড়া নিয়ে মুখ নিয়েও করে। কপাল পড়লে বলে অভাগিনী, আর মুখ পড়লে বলে অভিশপ্ত। এমন অভিশপ্ত জীবন মেয়ের সাথে মাও কাটাচ্ছে। বাড়িতে পৌঁছে অতীব বিশ্ব হতবিম্বল হলেন জোহরা বেগম। মেঝেতে রক্তের ওপর পড়ে থাকা প্রিয়তাকে দেখে চিৎকার করে বললেন, প্রিয়। আজ প্রিয়তার জন্মদিন। 28 বছরে পা দিল সে। বিশেষ কিছু হয়নি, হবেই বা কেন? এই দিনে তার প্রতি বছর একটা চাপা অস্বস্তি তৈরি হয়, আজও হচ্ছে। বারংবার মনে হয় এই পৃথিবীতে সেই জন্ম না হলে কি হতো, বরং জন্ম হয়ে সে বেঁচে আছে আগাছার মতো। এমন একটা মানুষের জন্মদিন অবশ্যই সুখের কিছু নয়। তার বয়স তো 28 হলো। এখন তাকে কেমন দেখতে? বৃদ্ধ হয়ে গেছে কি? চেহারাটা কি আগের থেকে আরও কুৎসিত হয়েছে? হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। এহেন খামখেয়ালি ইচ্ছে বসার ঘরের দিকে পা বাড়ায় প্রিয়তা। এই বাড়িতে একটাই আয়না, সেটা বসার ঘরে দেয়ালের সাথে ঝোলানো। আয়নায় প্রিয়তা সবচেয়ে বড় শত্রু। এই জন্য আয়নাটাকে পর্দা দিয়ে ঢাকা থাকে সব সময়। কত বছর ধরে ঢাকা আছে? বছর 5 হবে। 5 বছর পর আয়নার সামনে দাঁড়ায় প্রিয়তা। আয়নার উপর দেওয়ার পর্দাটা ধুলো জমেছে। প্রিয়তা খুবই চহুল, নিজেকে দেখতে হাত বাড়িয়ে ধীরে ধীরে পর্দাটা সরার প্রিয়তা। একটা কুৎসিত মুখ ফুটে ওঠে আয়নার ভেতর। চোখ ধীরে ধীরে কুৎসিত অবয়টাকে অবলোকন করে। অতঃপর প্রিয়তা দেখে একটা পোড়া মুখ, বিকৃত অসহ্য চেহারা। তার ভেতরটা চিৎকার করে ওঠে। আয়নার দিকে তাকিয়ে গর্জে ওঠে প্রিয়তা, মুখে হাত বুলিয়ে বলে, আমি নই। না, এটা আমি নই, আমি নই এটা। নিজের মাথা চুল টেনে ধরে প্রিয়তা। এরপর হাতের কাছে থাকা ফুলদানিটা তুলে ছুঁড়ে মারে। আয়নার ভেঙে কান কান হয়ে যায়। আয়নাটা চারপাশে ছড়িয়ে পড়ে ভাঙা কাজ, তবু শান্তি পায়। ঘরটা ঘুরতে থাকে তার চোখে। নিজের চোখে সে বিভৎস প্রতিবিম্ব যেন চারপাশে ছড়িয়ে পড়েছে। সে হাঁটু গেড়ে বসে কাচের উপর, তারপর 2 হাত চেপে ধরে এক একটা কাচের টুকরো। রক্ত ঝরে মেজে ভিজে যায়। সে থামে না, উন্মাদ চোখে তাকিয়ে থাকে নিজের রক্তমাখা আঙ্গুলের দিকে। তারপর ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে যায় মেঝেতে। চোখ বুজে আসে অন্ধকার নামে চারপাশে। প্রিয়তার হাত ব্যান্ডেজ মোড়ানো। চোখ মেলে তাকায় সে। হাসপাতালের সাদা দেওয়ালে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর চোখ ফিরিয়ে নেয়। কান্নার কোনো শব্দ নেই, অথচ তার ভেতরে কান্না চলছে নিঃশব্দে। জোহরা বেগম তার পাশে বসে আছেন। মায়ের মুখে ক্লান্তি, এলোমেলো চুল, থমথমে মুখে দিকে তাকিয়ে থাকে প্রিয়তাকে চোখ তুলতে দেখে জোহরা বেগম কিঞ্চিত অভিমান মেশানো কণ্ঠে বললেন, তুই এমন কেন করিস প্রিয়? একটিবার আমার কথা মনে হয় না তোর? মনে হবে কেমনে? ভালোবাসিস না তো আমাকে? মাকে যদি ভালোবাসতি তবে কখনো এমন করতে পারতি না? কিরে, শুনছি। আমি জানি তোর কষ্ট হয়, আমি জানি সমাজ কি ভয়ানক, কিন্তু মা, এই জীবন তোর একার না। আমি আছি, আমি তোর জন্য বেঁচে আছি। তুই ছাড়া আমার এই দুনিয়াতে আর কি আছে বল? তুই কেন এত অবুঝের মতো করিস প্রিয়? আমার মেয়ে তো এতটা অবুঝ নয়, এতটা দুর্বল মনের নয়। প্রিয়তা তাকালো মায়ের দিকে। মা কি ছোট বাচ্চা হয়ে গেল নাকি? কেমন অভিমান করছে দেখো। সব দায় পড়েছে এই প্রিয়তার উপর। কিন্তু প্রিয়তা তো সবসময় শক্ত কলসে নিজেকে আবৃত করে রাখতে পারে না। ওর যে কষ্ট হয়, ভীষণ কষ্ট। আমি আয়নাতে নিজেকে দেখেছিলাম মা জানো কি কুৎসিত দেখতে আমাকে। আচ্ছা মা, আমাকে দেখে ভয় লাগে না তোমার? আয়নাতে দেখলি, কিন্তু আমার চোখে দেখলি না তুই?
কত সুন্দর, কত মায়া তোর মুখে, আমাকে সান্ত্বনা দিচ্ছ মা। আমাকে এতটা মিথ্যেবাদী মনে হয় তোর? মাথা নাড়ে প্রিয়তা। তার মা মিথ্যেবাদী নয়, কিন্তু মেয়ের মন রক্ষার্থে তিনি অতি সুনিপুণভাবে মিথ্যে বলার চেষ্টা করেন। প্রিয়তার মুখে মায়া, ওই পোড়া মুখে মায়া থাকতে পারে? মা অতি চেষ্টা করেও গুছিয়ে মিথ্যা বলতে পারে না, ভেবে আফসোস হয় প্রিয়তা। জোহরা বেগম প্রিয়তার হাতটা আলতো করে ধরলেন। সাদা ব্যান্ডেজে মোড়ানো হাতটায় তিনি নিজের সমস্ত মমতা ঢেলে দিয়ে বললেন, আমি জানি তুই কষ্টে আছিস মা, কিন্তু তুই একবারও ভাবলি না তোর কিছু হলে আমি কী নিয়ে বাঁচবো? প্রিয়তা চোখ নামিয়ে ফেলে, তার গলা কেঁপে উঠে কথা বলতে পারে না। জোহরা বেগম ফের বলেন, আমি জানি তোর সাথে যা হয়েছে বদলানো সম্ভব নয়, হয়তো এটা ভাগ্যে ছিল, কিন্তু প্রিয়, নিজেকে আঘাত করার মাঝে আদৌ কি কোনো বীরত্ব আছে? তোমাকে কি বললো আমি বীরত্ব দেখাতে নিজেকে আঘাত করেছি? আমি তো নিজেকে শেষ করে দিতে চেয়েছি, যেন এই ভীরুতা নিয়ে আর বাঁচতে চাই না। জোহরা বেগম হঠাৎ গম্ভীর হয়ে গেলেন, অতঃপর বললেন, তাহলে ঠিক আছে, তুই বরং আমাকে শেষ করে দে। আমি তোকে ছাড়া এমনিতেও বাঁচতে পারবো না, তার থেকে আমাকে শেষ করে নিজেকে শেষ করিস। প্রিয়তা আঁতকে উঠল, চোখের সামনে ভেসে উঠল একটা দৃশ্যপট। নিজের মাকে শেষ করে তার সামনে দাঁড়িয়ে আছে প্রিয়তা, নিজেকে শেষ করার প্রস্তুতি নিচ্ছে। শেষ দু হাত দিয়ে জোহরা বেগমের হাত আগলে নিয়ে আতঙ্কিত হয়ে বললেন, মা। জোহরা বেগম থামলেন না, তিনি বললেন, তোর এই পোড়া মুখটা তোকে ছোট করে না মা, বরং প্রমাণ দেয় তুই কত বড়, কত শক্ত। সামান্য আমার মৃত্যুর কথা শুনে তুই এতটা অস্থির হয়ে গেলি? তাহলে ভেবে দেখ, তোকে এই অবস্থায় দেখতে আমার কেমন লাগছে। প্রিয়তা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি কি করব মা, আমি রাতে ঘুমাতে পারি না। আমার আগে সেই সুন্দর চেহারাটা চোখে ভাসে, অতঃপর সেই ব্যথাটা আবার ফিরে আসে। মা, তুমি জানো আমার বুকের ভেতরটা কেমন পড়ে এখনও? জানি মা, জানি। তুই তোর যন্ত্রণার কথা মুখে আনিস না, কিন্তু আমি তো তোর মা। তোর নিঃশ্বাসের শব্দে বুঝি তুই ভালো নেই, কিন্তু তোকে ভালো থাকতে হবে, আমার জন্য তোকে ভালো থাকতে হবে। প্রিয়তা চুপ করে থাকে, তার চোখে জল চলে আসে। হঠাৎ মায়ের কাঁধে মাথা রেখে ফুঁফিয়ে কাঁদতে লাগলো সে। কাঁপতে কাঁপতে বলল, আমি আর পারি না মা, আমার খুব ভয় লাগে, ভীষণ ভয়। জোহরা বেগমের চোখ ভিজে উঠে মেয়ের চুলে হাত বুলিয়ে শান্ত স্বরে তিনি বললেন, তুই একা না মা, আমি আছি, আমি তো মরিনি এখনও, আর যতদিন আমি বেঁচে আছি তোর জন্য ঢাল হয়ে থাকবো আমি। কথোপকথনে এক পর্যায়ে দরজায় আঙুল টোকার শব্দ হয়, ওপাশ থেকে ভেসে আসে এক ভদ্র কণ্ঠস্বর, ভেতরে আসতে পারি? প্রিয়তা চমকে উঠে সঙ্গে সঙ্গে ওড়নার এক পাশ তুলে মুখটা আড়াল করে ফেলে। কণ্ঠটা তার চেনা নয়, অচেনা পুরুষ মানে এখনও তার বুকের ভেতর কেঁপে ওঠে এক আতঙ্কের ঢেউ। জোহরা বেগম দ্রুত উঠে দাঁড়ান, দরজার কাছে গিয়ে খানিকটা উৎসাহের সুরে বললেন, এসো তানভীর, ভেতরে এসো বাবা। তানভীর আলম কেবিনে ঢুকে ধীরে পায়ে হেঁটে তার মুখে লাজুক হাসি ঢোকার পরে প্রিয়তার দিকে তাকায়। পরক্ষণে দ্রুত চোখ ফিরিয়ে নেয়। প্রিয়তা লুকিয়ে থাকায় মুখে সে এক মুহূর্তে স্থির হয়ে তাকায় না। প্রিয়তা কিছুটা বিব্রত, কিছুটা সংকোচ পড়ে যায়। তানভীর বুঝতে পারে পরিস্থিতি গম্ভীর্য। প্রিয়তা ওনার আড়াল থেকে মায়ের কানে কানে ফিসফিসিয়ে বলেন, উনি কে মা? ওই যে তালহাদের বাড়িটা বিক্রি হয়ে গেল না, ওটাই কিনেছে ওরা, আমাদের পাড়ায় 2 মাস হলো ওরা এসেছে। ছেলেটার নাম তানভীর, তোকে যখন অজ্ঞান অবস্থায় মেঝেতে পড়া পেয়েছিলাম তখন ওর সাহায্যে তোকে হাসপাতালে এনেছি, ও না থাকলে জানি না কি হতো। তানভীর মুচকি হাসলো, আড়ালে মুখ লুকিয়ে পূর্ণ মনোযোগ দৃষ্টিতে ছেলেটিকে দেখল প্রিয়তা। নিঃসন্দেহে সুদর্শন পুরুষ, বয়স আনুমানিক 30-এর কাছাকাছি, উচ্চতা মাঝারি, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, পরনে চেক শার্ট আর ধূসর ট্রাউজার। অসম্ভব সুন্দর লাগছে ভদ্রলোককে। এমন পুরুষ তার বিভৎস চেহারা দেখে ভয় পায়নি। কি উৎকাল নীরবতা কাটিয়ে তানভীর বলল, আপনি এখন কেমন আছেন? ভালো, আপনার জ্ঞান ফিরেছে দেখে ভালো লাগলো। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কিছু হয়নি, মানুষ হিসেবে যেটুকু করা আমার দায়িত্ব। আড়ালে মুচকি হাসি প্রিয়তা। তানভীর কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে। প্রিয়তার মুখ দেখা যায় না, তানভীরের চোখ চলে যায় প্রিয়তার সাদা ব্যান্ডেজ মোড়ানো হাতটা দেখে। প্রিয়তার জন্য চোখে ভেসে ওঠে সহানুভূতির আস্তরণ। তানভীর কিছুক্ষণ চুপ থেকে হেসে বলল, আপনি চাইলে মুখটা খোলা রাখতে পারেন, এতক্ষণ ধরে ওনার আড়ালে থাকতে থাকতে নিশ্চয়ই শ্বাস নিতে কষ্ট হচ্ছে। জোহরা বেগমও বললেন, হ্যাঁ, ওনাটা সরিয়ে ফেলে, শ্বাস নিতে কষ্ট হবে তোর প্রিয়। প্রিয়তা ওনাটা আরও শক্ত করে চেপে ধরে তানভীরের দিকে তাকিয়ে গলা নামিয়ে জবাব দেয়, আমি মুখ থেকে ওনা সরালে আপনার অস্বস্তি হবে। তেমন কিছুই হবে না, সকলেরই হয়, ওটা ওদের ব্যর্থতা, আপনার সফলতা। অবশ্যই এত সুন্দর চিত্র অঙ্কনকারী মানুষটির মুখ সুদর্শন করার সফলতা তো বটেই, ভীষণ সৌভাগ্যের বিষয়। জানি না, আপনার আঁকা চিত্রপটগুলো ভীষণ সুন্দর। প্রিয়তা আশ্চর্য হয়, ওর বুকের ভেতরটা যেন হঠাৎ করে কেঁপে ওঠে। ওর ছবি আঁকার কথা উনি কীভাবে জানলো? এতদিন কেউ ওর ব্যথার রঙটা বুঝেনি, এই লোকটা কীভাবে বুঝলো? ব্লাড লস আর প্যানিক অ্যাটাক, এই দুইয়ের ধাক্কা সামলে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে প্রিয়তা। চোখে মুখে একরাশ ক্লান্তি, ব্যান্ডেজ মোড়ানো হাতে মুখ ঢেকে রেখেছে, সারা রাস্তায় কৃষ্ট হলেও রেখেছে।
এই পোড়া মুখ অন্যকে দেখানো বারণ না। একবার তীব্র বাতাসের ঝাপটায় যখন মুখ থেকে অন্যটা সরে গিয়েছিল তখন তাকে কী যে অপমানজনক পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল ভাবলে অস্বস্তি হয় প্রিয়তার। বাচ্চা ছেলেটা মায়ের সাথে স্কুল থেকে ফিরছিল, প্রিয়তাও সেই পথ দিয়ে কোনো জরুরি কাজে যাচ্ছিল। হঠাৎ বাতাসে অন্য সরে যাওয়াতে ভূত বলে চিৎকার করল ছেলেটা। এরপর অজ্ঞান হয়ে গেল। রাস্তায় লোকজন জড়ো হলো। ছেলেটার মা তখন তাকে প্রচুর মন্দ কথা বলেছিল। মহিলা শেষ অবধি এটাও বলেছিলেন, এমন ভূতের মতো চেহারা নিয়ে রাস্তায় বের হন কেন? কুৎসিত উদ্ভট চেহারা নিয়ে অন্যের সামনে বের হতে লজ্জা লাগে না? আমি হলে তো এমন চেহারা নিয়ে বেঁচেও থাকতাম না, কবে গলায় দড়ি দিতাম। সেই কটু বাক্যবান প্রিয়তাকে ঘরবন্দি করেছে। এরপর থেকে একান্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে পা রাখে না প্রিয়তা। আর বাহিরে বের হলেও চোখ মুখ পরিপূর্ণ ঢেকে বের হয়। তানভীর সারা রাস্তায় আর চোখে খেয়াল করেছে প্রিয়তাকে। হাসপাতালে বেশি সময় থাকতে হয়নি বিধায় একসাথেই ফিরেছে তারা। বাড়ির কাছে এসে রিক্সা থেমে নেমে দাঁড়ায় সকলে। প্রিয়তা বাড়ির ভেতরে চলে যায়। জোহরা বেগম তানভীরকে উদ্দেশ্য করে বলেন, ভেতরে এসো তানভীর। না আন্টি, আমি বাড়ি যাব। আরে কাছেই তো, একটু বসে যাও না। আমার মেয়েটার জন্মদিন, তোমাকে এক কাপ চা অন্তত খাওয়াতে পারলে শান্তি লাগতো। এত বড় বিপদে সাহায্য করলে। ও আজ ওনার জন্মদিন বুঝি? সম্মতিসূচক মাথা নাড়েন জোহরা বেগম। তানভীর কী ভেবে যেন ভেতরে যায় ওনার সাথে। ঘরে ঢুকে প্রিয়তা ধীরে ধীরে সোফার এক কোণে বসে পড়ল। বাম হাতে মোটা ব্যান্ডেজ, ডান হাতটা কোলের উপর রাখলো। মুখ এখনও ওড়নার আড়ালে ঢাকা। জোহরা বেগম চায়ের পানি বসাতে ভেতরে চলে গেলেন। তানভীর একটু দূরে বসে বলল, শুভ জন্মদিন আপনাকে। ওটা অশুভ হবে? মানে বুঝিনি। যে মানুষটাই অশুভ তার জন্মদিন শুভ হয় কী করে? নিজেকে নিয়ে আপনার বোধ হয় খুব হতাশা। অস্বাভাবিক কিছু নয়, অথচ আপনার নিজেকে নিয়ে গর্ব করা উচিত। গর্ব করার মতো তো কিছু নেই আমার। তানভীর অবাক হলো। এই এত গুণী মেয়েটা নিজের গুণ সম্পর্কেই অজ্ঞ। আশ্চর্য। প্রিয়তা হঠাৎ প্রশ্ন করে বসে, আপনি জানলেন কি করে আমি ছবি আঁকি? তানভীর এক মুহূর্ত তাকিয়ে থাকে। মুখে হালকা এক ধরনের হাসি ঝুলিয়ে রেখে বলে, আপনি ওই জানালাটা বন্ধ রাখেন কেন? প্রিয়তা কিছুটা বিভ্রান্ত হয় প্রশ্ন শুনে। তানভীর হাত দিয়ে প্রিয়তার ঘরের জানালা দিকে ইশারা করে, ওটা মাঝে মাঝে খুলে রাখতে পারেন না? 1 মাস যাবৎ অপেক্ষায় আছি জানেন, কবে আবার জানালাটা খুলবে। এক নজর দেখব আমি আপনার চিত্রপটগুলো। প্রিয়তা হঠাৎ থমকে যায়। খোরের মতো চেয়ে থাকে ছেলেটার দিকে। আপনি জানালা দিয়ে দেখেছেন? হ্যাঁ, একদিন দেখেছি। আর তারপর 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 অপেক্ষা। জানালাটা আবার খুলবে, আপনি আবার রং তুলিতে মন দেবেন, আমি চুপি চাপি দেখে নেব। কি অসাধারণভাবে আপনি রঙে গল্প বলেন। প্রিয়তার ওড়নার আড়ালে মুখ লাগানো চোখ ঝোড়া কেমন একটা নরম হয়। অভ্যস্ত ছায়া থেকে কেউ একজন তাকে টেনে আনতে চাইছে আলোয়। আশ্চর্য রকম এক মোহনীয়তা এই অচেনা ছেলেটা তাকে বেঁধে ফেলেছে। এমন কেন হচ্ছে? এমন সময় জোহরা বেগম চা নিয়ে আসলেন। তানভীর আর প্রিয়তাকে চা দিয়ে তিনি ব্যস্ত হলেন ভাঙ্গা কাজগুলো পরিষ্কার করতে। তানভীর চায়ের কাপে চুমুক দিয়ে বলল, বললেন না তো জানালাটা বন্ধ রাখেন কেন? ওপাশের জানালাটা সংলগ্ন ঘরটা আপনার বুঝি? হ্যাঁ, সেই জন্যই তো 1 মাস 3 দিন আগে আপনার জানালাটা যখন খোলা ছিল আমি ওখানে দাঁড়িয়ে দেখেছিলাম আপনাকে। ওটা মা ঘর পরিষ্কার করার জন্য খুলেছিল, আমি বন্ধই রাখি। সেটাই তো, কেন রাখেন? প্রিয়তা চুপ করে গেল। এই মুহূর্তে তার কথা বলতে ইচ্ছে হচ্ছে না। নিজেকে বারবার অন্যের সামনে ছোট করতে ভালো লাগে না। কী উত্তর দেবে সে? আগে যারা ওই বাড়িতে থাকতো ওরা চাইতো না ও জানালা খোলা রাখুক, এটা বলবে। ও বাড়ির লোক তার পোড়ামুখ দেখতে মোটেও ইচ্ছুক ছিল না। তাদের কটু বাক্যবাণে অতিষ্ঠ হয়ে জানালাটা বন্ধ করে দিয়েছে সে। উফ, নিজেকে খুব হীন মনে হয় প্রিয়তার। তানভীর বোধহয় কিছুটা বুঝতে পারলো প্রিয়তার অস্বস্তি হচ্ছে। সে অমায়িক হেসে বলল, এখন থেকে জানালাটা খোলা রাখবেন প্লিজ। প্রিয়তা মাথা নাড়ল। তানভীর উঠে দাঁড়িয়ে বলল,
আন্টি আজ তাহলে আসি। জোহরা বেগম বললেন, চলে যাবে? আর একটু বসলে তো পারতে, তোমাকে তো ঠিকমতো আপ্যায়ন করতে পারলাম না। আপনি ব্যস্ত হবেন না, আসলে আমি থাকাতে ওনার বোধহয় অস্বস্তি হচ্ছে। সে কখন থেকে মুখটা ঢেকে রেখেছে, অক্সিজেনের অভাব হবে। আমি বরং যাই, আপনারা ভালো থাকবেন। বলে গটগট পায়ে হেঁটে বেরিয়ে গেল তানভীর। জোহরা বেগম মেয়ের পাশে বসলেন, মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তুই যখন অজ্ঞান হয়ে গেছিলি তখন তানভীর তোকে হসপিটালে নিতে এত সাহায্য করলো, অথচ তুই ওর সামনে সারাটাক্ষণ মুখটা ঢেকে রাখলি। ছেলেটা কি ভাবলো বলতো? কি আর ভাববি, ভেবেছি মেয়েটার মুখের অন্ধকারে মতো মনটা অন্ধকার, যা ইচ্ছে ভাবুক, তাতে আমার কি। তোর পাগল, তানভীর ছেলেটা এমন নয়, ও খুব ভালো ছেলে, খুব পরোপকারী। তা অবশ্য ঠিক বলেছ, সহজে তো কেউ আমাদের বিপদে এগিয়ে আসে না। উনি এসেছেন যখন, তখন ওনাকে ভালো লোক বলা যায়। এমন একটা ভালো ছেলের কাছে যদি তোকে বিয়ে দিতে পারতাম। জোহরা বেগমের কণ্ঠে ভীষণ প্রত্যাশা। প্রিয়তা রাগে জ্বলে পুড়ে খাক হয়ে গেল। ভীষণ রাগান্বিত স্বরে বলল, মা। অতঃপর দপদপানি পা ফেলে দ্রুত নিজের ঘরে চলে গেল। জোহরা বেগম বুঝলেন এমন সময় প্রিয়তার সামনে এই প্রসঙ্গ তোলা উচিত হয়নি। আফসোস হলো ওনার, মনের ভিতর একটা হালকা কষ্ট আর অনুশোচনা ভর করলো। কিন্তু কি করবেন তিনি? ভালো ছেলে দেখলে প্রতিটি কন্যা দায়ে গ্রস্ত। পিতামাতার ইচ্ছে করে এমন ছেলের কাছে যদি কন্যাটাকে সম্প্রদান করা যেত। কিন্তু লাজ লজ্জা ভেঙে মেয়ের পিতামাতা কখনোই ছেলের পরিবারের কাছে সেই প্রস্তাব পেশ করতে পারে না। কি অদ্ভুত এই নিয়ম এক সমাজের। বিবাহের ক্ষেত্রে শুধু ছেলে পক্ষই প্রস্তাব পাঠাতে পারে, মেয়ে পক্ষ পারে না। মেয়ের একটু ভালো চাওয়ার চেষ্টাও যেন অপরাধ। সমাজে প্রচলিত কি এক অদ্ভুত অবিচারপূর্ণ প্রথা। ঘরে ঘরে ফিরে দরজাটা ভেতর থেকে টেনে বন্ধ করলো প্রিয়তা। বুকের ভেতরটা হঠাৎ যেন ভারী হয়ে উঠল। তানভীরের চোখে যা ঝলক দেখেছে তা নতুন, তবু নিজের প্রতি ঘৃণা তার এতটাই গেঁথে গেছে যে ভালো কোনো দৃষ্টি সহ্য হয় না। বাম হাতটা ব্যথায় টনটন করছে, শরীর ভালো লাগছে না, কিন্তু তার ঊর্ধ্বে খারাপ করেছে মন। মন খারাপ হলে তার একটাই ওষুধ, ছবি আঁকা। এই যন্ত্রণার মধ্যে সে হাতে তুলে নিল রং তুলি। তার মন দিয়ে নিঃশব্দে নিঃসঙ্গে এক যুদ্ধে নেমে পড়ল রং আর রেখার সঙ্গে। বাম হাতের মোটা ব্যান্ডেজের ব্যথা, হাড়ের ভিতর শিরশিরে যন্ত্রণা সব ভুলে গিয়ে সে আঁকলো এক যুবককে। ছেলেটার চোখে গভীর এক দৃষ্টি, কেমন যেন প্রশ্ন জড়ানো, সহানুভূতির ছায়া মাখা। তার চোখ দুটি সরাসরি তাকিয়ে আছে এক মেয়ের দিকে, যার মুখ আড়াল করে রাখা ওনার পেছনে মেয়েটার জন্য লজ্জা নয়, লুকিয়ে আছে ভেতরের আতঙ্ক, কষ্ট আর ক্ষতের আড়ালে। এই মেয়েটা কি সে নিজেই? এই দৃষ্টিতে তাকানো ছেলেটাকে তানভীর? প্রশ্নগুলো মাথায় এলো বটে, কিন্তু উত্তর জানার প্রয়োজন পড়ল না। চিত্রশিল্পীদের আঁকার সময় এত চিন্তা করতে নেই, মন যা চায় সেটা বিনা বাধায় আঁকতে হয়। ঘরের বাতাস ভারী হয়ে উঠল, আকাশ শেষ হলো। প্রিয়তা পেছনে হেলান দিয়ে একটু চোখ বন্ধ করলো। আকাশ শেষে একটা দম নিল গভীরভাবে। অল্প সময়ের জন্য হলেও নিজের ক্ষত, নিজের যন্ত্রণা, নিজের অস্থিরতা ভুলে যেতে পেরেছিল। অতঃপর ক্যানভাসের দিকে নিজেকে প্রশ্ন করল, এই দৃষ্টির মানে কি আমি ভুল বুঝছি? তানভীর বাড়িতে ফিরে আসতে দরজা খুলে দিল মা রাশেদা খাতুন। ছেলে ঢুকে জুতো খুঁড়ে একপাশে রাখলো। রাশেদা বেগম দু হাত কোমরে রেখে দাঁড়িয়ে বললেন, তো ফিরলে অবশেষে? কোথায় ছিলে এতক্ষণ? তানভীর মাথা নিচু করে জবাব দিল, আসলে পাশের বাড়ির মেয়েটাকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল, দেখতেই তো পেয়েছো। তারপর আজকের জন্মদিন ছিল, আন্টি জোর করে একটু বসতে হয়েছিল। হাসপাতালে দিয়েই ফিরে আসতে পারতে, আবার এতক্ষণ অপেক্ষা করে বাড়ি নিয়ে আসার প্রয়োজন ছিল না। এমন করা যায় নাকি? মনুষ্যত্ব বলেও তো একটা কথা আছে, প্রতিবেশী হিসেবে একটা দায়িত্ব আছে তো। কেন, তুমি কি আত্মীয় নাকি ওদের? এত দায়িত্ব কিসের? রাশেদা খাতুনের গলায় উপচে পড়ল বিরক্তিকর ঢেউ। সর্বক্ষেত্রে ছেলের এত ভালো মানুষই তিনি নিতে পারেন না। তানভীর মায়ের মুখখানা ভালোভাবে পরখ করে বলল, না আত্মীয় না, কিন্তু আমি তো মানুষ, কেউ বিপদে পড়লে তার পাশে দাঁড়ানো কি অপরাধ? খারাপ কিছু তো করিনি মা। রাশেদা বেগম এবার সোফায় বসে পড়লেন, দীর্ঘশ্বাস ফেলে বললেন,
মানুষ হিসেবে সহানুভূতি দেখানো ঠিক আছে, কিন্তু মেয়েটা নাকি অ্যাসিডে পোড়া মুখ। তানভীর এবার একটু শক্ত গলায় বলল, আমি মুখ দেখে ভালোবাসা দিতে শিখিনি মা। অসহায়কে সমবেদনা দিই। ওই মেয়েটা কষ্টে আছে, একা লড়ে যাচ্ছে, কেউ পাশে দাঁড়ায় না। আমি যদি একটু সাহায্য করি তাতে দোষ কোথায়? রাশেদা বেগম ছেলের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। ছেলের চোখে যে স্পষ্ট একটা মায়া, সহানুভূতি তা বুঝতে দেরি হলো না, কিন্তু মা হিসেবে তার ভয় হয় সমাজের চোখ, মানুষের জিহ্বা সব কিছু ছুঁয়ে ফেলবে তানভীর কেউ। তার ছেলেটা একটু বেশি উদার মনা কিনা। তানভীরের আবার বলল, আসার পর থেকেই একেবারে সিআইডির মতো জেরা শুরু করেছো, একটু স্বস্তি নেই। বাপরে, একটু খেতে দেবে, খুব ক্ষুধা পেয়েছে। রাশেদা বেগম চুপচাপ ছেলের কথাগুলো শুনলেন, মুখে কিছু বললেন না তখনই, কিন্তু ভিতরে ভিতরে একটা অস্বস্তি, এক অজানা ভয় গ্রাস করলো তাকে। প্রিয়তা নামের পোড়া মুখের মেয়েটি, যার মুখই কেউ দেখতে চায় না, যে মেয়ের চারপাশে শুধু ধিক্কারের গল্প, লজ্জা আর করুণার ছায়ার, সেই মেয়েটা যদি এক সময় তার ছেলের গলায় ঝরে যায়। না, তিনি চান না তার ছেলের জীবনে এমন মেয়ে আসুক। মা তো এই ভয়টা ভীষণ দাপিয়ে বেড়াচ্ছে তাকে। সন্ধ্যা অবধি আবদ্ধ ঘরে একাকিত্ব বিলাস করলো। তখন বিকেলের শেষ ভাগ, সূর্যটা ধীরে ধীরে পশ্চিমে ঢলে পড়েছে। এমন সময় ধীরে ধীরে হাত বাড়িয়ে জানালার কপাট খুলে দিল প্রিয়তা। কতদিন পরে জানালাটা খুলেছে। পূর্বের এখানে সে বসে থাকতো, সে ঘন্টার পর ঘন্টা বৃষ্টি দেখতো, আকাশ দেখতো, মানুষ দেখতো, আর কত কি ভাবতো। অথচ সেসব এখন অতীত। এই জানালা স্বেচ্ছায় বহুদিন খোলে না প্রিয়তা। মাঝে মাঝে জোহরা বেগম ঘর পরিষ্কার করতে এসে খুলে দেয়। কতদিন পর আজ আবার সেই জানালা খুলে দিয়েছে সে। ব্যান্ডেজ মোড়া হাতটা জানালার গ্রিল ছুঁয়ে থাকলো কিছুক্ষণ। হঠাৎ চোখ গেল সামনের বাড়ির দিকে। আশ্চর্য হলো প্রিয়তা। তানভীর আগে থেকে জানালা খুলে বসে আছে, চোখে গভীর মনোযোগ প্রিয়তার দিকে। প্রিয়তা জানালাও খুলবে এই আশায় কি সে এতক্ষণ ধরে বসেছিল? প্রিয়তা খানিক চমকে উঠলো, তারপর চোখ নামিয়ে নিল, কিন্তু খানিক বাদে আবার তাকালো সেই দিকে। তানভীর তখনও সরু চোখে তাকিয়ে আছে। সৌজন্যবোধ থেকে সামান্য হাসলো প্রিয়তা। সে হাসি দৃষ্টিগোচর হলো না তানভীরের। সে উচ্ছ্বসিত গলায় বলল, তাহলে অবশেষে কি রুদ্ধ বাতায়ন খুলেছে? মুচকি হাসি প্রিয়তা। তানভীর লক্ষ্য করে মেয়েটার চোখ হাসছে। এই মেয়েটির চোখ অমায়িক সুন্দর, কি মোহনীয় দৃষ্টি। সে এই মৃগাক্ষী কন্যাকে তার মুখ উন্মোচন করার অনুরোধ করল। যদিও সে প্রিয়তাকে অজ্ঞান অবস্থায় দেখেছে। আপনি এখনও নতুন বইয়ের মতো ঘোমটা টেনে আছেন, অথচ আমি আপনাকে দেখেছি। আটকে উঠল প্রিয়তা। লোকটা কেমনভাবে তাকে নতুন বইয়ের সাথে তুলনা করে। নতুন বধূ লজ্জায় ঘোমটা টানে, অথচ সে নিজের কুলসিত কুৎসিত মুখ লুকিয়ে রাখতে দুটো কি এক হলো নাকি? তাছাড়া লোকটা কখন তাকে দেখলো? আপনি আমাকে দেখেছেন? প্রিয়তার কণ্ঠে স্পষ্ট অবিশ্বাস। তা দেখে হাসলো তানভীর। মেয়েটা ভুলে গেছে অজ্ঞান অবস্থায় তানভীর তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। অবশ্যই। কখন, কিভাবে? মস্তিষ্কে একটু চাপ প্রয়োগ করুন। মনে পড়ল প্রিয়তার। সে তো ভুলেই গিয়েছিল এই মানুষটা তাকে হাসপাতালে নিয়ে গিয়েছে। সে হতাশা মিশ্রিত কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনার ভয় হয়নি আমাকে দেখে? ভয় হবে কেন? ঝলসে যাওয়া এই মুখ দেখে তো সবাই ভয় পায়। কেউ কেউ ভিন্ন ভিন্ন হয়, আপনি বুঝি ভিন্ন রকমের, ধরে নিন তাই। অতঃপর নিরবিচ্ছিন্ন নীরবতায় ছেড়ে যায় আশপাশ। দুজন চুপচাপ মানুষ দাঁড়িয়ে থাকে দুই জানালার ধারে। ধরনী জুড়ির সন্ধ্যা নামে, অন্ধকার গাঢ় হয়। সে অন্ধকারে বুঝে খুব গোপনে কারো মন আলোকিত করার দায়িত্ব নিতে চায় কেউ। অতঃপর দিন যায়, মাস পেরোয়। প্রতিদিন বিকেল হতেই প্রিয়তা তার জানালার কপাট খুলে রাখে। সেই জানালার উপরে বসে থাকে তানভীর। কোনোদিন কথা হয়, কোনোদিন শুধু চোখাচোখি। এই নীরব চোখে ভাষায় হয়ে ওঠে গভীর মনের সংলাপ। দুই জানালার ধারে দাঁড়িয়ে দুজন মানুষের হৃদয়ের সেতুবন্ধন গড়ে ওঠে। না বলা কিছু অনুভব, কিছু মায়া, কিছু আশ্রয়, স্বপ্নে বিভোর হয় দুটি মন। এইভাবেই সময় পেরোয়। এদিকে শহরের মানুষেরা বসে থাকেন গল্প গাঁথতে। ছোট শহরের গলি কাঁপে, কানাঘুষো, এসব কথা শেষ পর্যন্ত তানভীরের মায়ের কানে যায়। তার ছেলে কলেজে শিক্ষকতা করছে। কত কত মেয়ের যে বিয়ের সম্বন্ধ আসে তার সুপুত্রের জন্য। এত সুন্দরীর ভিড়ে তার ছেলের নাম জোড়ালো এক পোড়ামুখীর সঙ্গে। তিনি আর সহ্য করতে পারলেন না। তানভীরকে ডেকে শক্ত গলায় বললেন, এসব কি শুনছি আমি? লোক এসব কি বলছে?
তানবীর সামান্য কপাল কুঁচকে সোফায় বসলো। রাশেদা খাতুনের দিকে এক পলক দেখে ভাবভঙ্গিমা আন্দাজ করতে চায়, অতঃপর অবুঝের মতো শুধালো, কি হয়েছে, কে কি বলেছে? দেখো তানবীর, তুমি খুব ভালোভাবে বুঝতে পারছো আমি কি বোঝাতে চেয়েছি। সামান্য ইঙ্গিত বুঝবে না এতটুকু অবস্থ তুমি নো। আমি চাই না তুমি এসব আজে বাজে কথায় জড়াও। লোকজন কি বলছে জানো? তোমার সাথে প্রিয়তা নামের মেয়েটাকে নিয়ে নোংরা কথা হচ্ছে চারদিকে। এমন কুৎসিত পোড়ামুখী মেয়েটার সাথে তোমার নাম জড়াচ্ছে, এটা নিয়ে আমি স্বস্তি পাচ্ছি না। তোমার মা হিসেবে আমি খুবই অসন্তুষ্ট হয়েছে মানুষের এসব কথায়। তানবীর শান্ত গলায় উত্তর দিল, মানুষ কি বলবে সেটা নিয়ে ভাবি না মা, আর মানুষ যা বলছে সেটা পুরোপুরি মিথ্যা নয় মানে? আতঙ্কিত গলায় শুধালো রাশেদা খাতুন। বলল তানবীর মায়ের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, মা দেখো, প্রিয়তা খুব ভালো মেয়ে, আমি ওকে খুব কাছ থেকে দেখেছি, ওর মনটা খুব ভালো, আর জানো সে খুব সুন্দর ছবি আঁকে। তুমি একবার দেখলে তার প্রশংসা করতে বাধ্য হবে। আমার ঘরের দেয়ালে যে নতুন প্রিন্টিংটা লাগিয়েছি সেটা কিন্তু প্রিয়তা এঁকেছে। এক মুহূর্তের জন্য ঘরে স্তব্ধতা নেমে এলো। রাশেদা খাতুন কপাল চাপড়ালেন। ওনার ছেড়ে প্রেম করবে, ভালো কথা, কোনো সুন্দরী মেয়ের সাথে, কিন্তু তা বলে এক পুরো মুখের সাথে? হায় কপাল, তার নিজের ছেলের কাছ থেকে এমন কথা তাকে শুনতে হলো। বিস্ময়ের চিৎকার করে ওঠেন তিনি। কি বললে তুমি? মাথা ঠিক আছে? কেন মা, আমার কথা শুনে আমাকে মানসিক ভারসাম্যহীন মনে হয়? তুমি পাগল হয়ে গেছো, মাথা খারাপ হয়ে গেছে। কি বলছো, ভেবে বলছো? হ্যাঁ, ভেবেই বলছি। আর আমি সবচেয়ে বেশি স্বাভাবিক এখন। আমি সাধারণ চোখে দেখিনি ওকে, মন দিয়ে চিনেছি। এই মেয়েটাই আমার জীবনে শান্তি এনে দিয়েছে। আমার ওর ওই পোড়া মুখ দেখতে ভালো লাগে। রাশেদা বেগম উঠে দাঁড়ালেন, তার চোখে হতাশা, মুখে ক্ষোভ। তুমি জানো না ওই মেয়ে কি অতীত বয়ে বেড়ায়? মুখ তো তার ধ্বংস, জীবনও না, না জানি কত কালি লাগানো। মা, কেউ যদি শুদ্ধ হয় সেটা বুঝে তার মুখের ছবিতে লেখা থাকে। তুমি বিশ্বাস না করলে আমি জানি প্রিয়তা ঠিক সেই রকম নয়, আর আমি ওকে ছেড়ে অন্য কাউকে চিন্তা করতে পারি না। রাশেদা বেগম ছেলের দৃঢ়তা দেখে থমকে গেলেন। ওই পোড়ামুখী মেয়ের দায়িত্ব নিয়ে ছেলে কি ভীষণ প্রতিজ্ঞাবদ্ধ। সোশ্যাল মিডিয়ার কল্যাণে এই যুগে নিজের আইডেন্টিটি তৈরি করে বিশেষ কোনো ব্যাপার নয়। বর্তমানে প্রতিভা বিকাশের বিস্তার ভূমিকা রেখেছে তথ্য প্রযুক্তি। গতকাল তানভীর ফেসবুকে একটা ছবি আপলোড করেছিল। ছবিতে তার অবয়ব ছাড়িয়ে অনেক দর্শকের নজর কেটেছে তার ঘরের দেয়ালে লাগানো পেন্টিংয়ে। অনেকেই কমেন্টে জানতে চেয়েছে, এই ছবিটা এত সুন্দর, কোথা থেকে কিনেছেন? দেয়ালে পেন্টিংটি ভীষণ সুন্দর, দয়া করে জানাবেন কোথা থেকে কিনেছেন। তানভীর মৃদু হেসে মন্তব্য করে, বুঝতে কষ্ট হয় না, জনসম্মুখে দেয়ালে ঝুলে থাকা পেন্টিংটা তার চেহারার তুলনায় অধিক প্রাধান্য পেয়েছে। অনেকে চিত্রশিল্পীর নাম অবধি জানতে চেয়েছে, অথচ প্রিয়তা দিনের পর দিন নিজের আঁকা ছবিগুলো আটকে রেখেছে চার দেয়ালের ভেতরে। নিজের ক্ষতবিক্ষত মুখের মধ্যে গুটিয়ে রেখেছে তার রঙ্গকল্পনা। হঠাৎ করে তানভীরের ভিতরে একটা অদ্ভুত ইচ্ছে জন্ম নেয়, এই মেয়েটার কথা সবাই জানুক। দেয়ালে পেন্টিং যেভাবে সবার চোখে থমকে গিয়েছিল সেভাবে থমকে যাক তার প্রতিভার সামনে। তানভীর তখনই প্রিয়তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে, প্রিয়তা, আমি চাই তুমি আর ঘরবন্দি না থাকো, নিজের একটা পরিচয় তৈরি করো। প্রিয়তা তখন একটা নতুন ছবি আঁকতে ব্যস্ত। মোবাইলে টুংটাং ধ্বনি কানে পৌঁছাতে এক প্রকার দৌড়ে ফোনের কাছে যায় সে। আজকাল এই টুংটাং শব্দের ভীষণ অপেক্ষা করে প্রিয়তা। কেমন যেন অপেক্ষা, ফোনে বার্তা এলে যেন ক্ষীণ শব্দটা হয় তা হয়, তো ওর নিঃসঙ্গ জীবনে একরাশ আলো নিয়ে আসে। কি অদ্ভুত এক টান! এই অপেক্ষার কি নাম হতে পারে? অপেক্ষার হয়তো কোনো নির্দিষ্ট নাম নেই, কিন্তু যার জন্য অপেক্ষা সে তো একজন বিশেষ মানুষ। তাকে ঘিরে তো গড়ে ওঠে অদ্ভুত এক সম্পর্কের বৃত্ত। সে সম্পর্কের হয়তো কোনো নাম দেওয়া যায় না ঠিকঠাক, তবু অনুভবের হৃদয়ের গভীরে সে সম্পর্কে অনেক নামের চেয়েও বেশি কিছু। এই অব্যক্ত সম্পর্ক নিয়ে বেশ কাছে প্রিয়তা। তানভীরের খুদে বার্তাটি পড়ে মর্মার্থ বুঝতে পারে না প্রিয়তা। সে লিখে, আমার আবার পরিচয়, এই অ্যাসিডে দগ্ধ মুখ আমার পরিচয়, নতুন কি পরিচয় তৈরি করবো? তাছাড়া আমি কি অন্যের পরিচয় বাঁচিয়ে নাকি? তানভীরের মনক্ষুণ্ণ হয়, বুকের ভেতর ভীষণতা জমে। সে দ্রুত লিখে, তোমাকে কতবার বলেছে নিজেকে এভাবে ছোট করবে না, আমার ভালো লাগে না, তুমি ভীষণ দামি, শিরের চেয়ে অধিক, অন্তত আমার কাছে। আর এখন শুধু আমার কাছে না, গোটা দুনিয়ার কাছে তুমি দামি হয়ে উঠবে। প্রিয়তা বুঝতে পারে না কি বলতে চাইছে তানভীর। এমন অসুন্দরী এক মেয়ে গোটা দুনিয়ার দামি হয়ে উঠবে, আশ্চর্য এক অদ্ভুত কথা। যত প্রিয়তা ফিরতে জবাব দেয়, এসব ভুলবার স্বপ্ন কি ঘুমিয়ে দেখো না জেগে? আমাকে নিজের পরিচয় তৈরি করতে বলছো, আবার বলছো আমি ভীষণ দামি হয়ে উঠবো সকলের কাছে। হা হা, এটা কি বলে জানো?
এটাকে বলে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা। ছেঁড়া কাঁথায় শুয়ে তো লাখ টাকার স্বপ্ন দেখতে হয় ম্যাডাম, লাখ টাকার কম্বল গায়ে দিয়ে তো লাখ টাকার স্বপ্ন দেখা উচিত নয়, তখন কোটি টাকার স্বপ্ন দেখতে হয়। আচ্ছা এখন কি আমাকে তুমি কোটি টাকার স্বপ্ন দেখতে বলছো? দূর, তুমি টপিক থেকে সরে যাচ্ছ। একটা গুরুত্বপূর্ণ ভাবনা এসেছে আমার মাথায়, সেটা দিয়ে তুমি নিজেকে গোটা বিশ্বের কেউ উপস্থাপন করতে পারবে। হুট করে কি এমন বিশাল কিছু শুরু করবে যার জন্য গোটা বিশ্ব আমাকে চিনবে? কি এমন মহৎ কাজ ফেরত আগ্রহ দেখায়? আচ্ছা বলো কীভাবে নিজের পরিচয় তৈরি করতে পারি? আমি যা বলবো তা কিন্তু করতে হবে। করবে? চেষ্টা করব। তানভীর মৃদু হেসে বিস্তারিত বুঝিয়ে মেসেজ দেয়, তুমি যেমন করে ছবি আঁকো সেটা ভিডিও করে রাখো, চেহারা দেখাতে হবে না, শুধু শুধু তোমার রং তুলি ধরা হাত, আঁকার ক্যানভাস আর অঙ্কন এসব দেখাবে। আমি তোমার জন্য একটা ফেসবুক পেজ করে দেবো, নাম রাখবো রং তুলি, আর একটা ওয়েবসাইটও আনবো, আর সেখানে তোমার আঁকা পেন্টিংগুলি সেল করবো নিজের মেয়াদে বিক্রি করার জন্য। অন্যের কিছু নেই, তুমি শুধু আঁকো, বাকিটা আমার দায়িত্ব। কিন্তু হঠাৎ এমন ভাবনা তোমার মাথায় এলো কেন? আর আমার এসব খামখেয়ালি ইচ্ছে একা ছবি মানুষজন দেখবে বলে তোমার মনে হয়? সেই গুরু দায়িত্ব আমার উপর অর্পণ করুন ম্যাডাম, আমি সবটা দেখে নেব। আপনি শুধু ছবি আঁকুন, ভিডিও করুন, বাকিটা আমি দেখে নিচ্ছি। প্রিয়তা ভেবে দেখে কয়েক মুহূর্ত চুপ থেকে তারপর বলে, আচ্ছা তুমি যদি পাশে থাকো তাহলে আমি চেষ্টা করবো। সেই দিনে তানভীর বসে যায় ল্যাপটপে, অধিক উৎসাহ নিয়ে ফেসবুক পেজ খুলে একটি নতুন পেজের জন্ম হয়, রং তুলে আঁকায় বাছি। প্রোফাইল পিকচার দেয় প্রিয়তার আঁকা বিমূর্ত একটি মুখ, যেখানে চোখ নেই কিন্তু অনুভূতি আছে। কভার ফটোয় লেখা থাকে, আড়ালে নয় আলোয় ফিরুক মুখ যা পড়েনি, তাই সত্যিকার রং তুলিতে আঁকা সৌন্দর্য। রং তুলির পেজে প্রথম ভিডিওটি আপলোড করা হয়। ভিডিওটি দেখা যায় একটি টেবিলের উপর এক সাদা ক্যানভাস, পাশে রঙের কোটা, কয়েকটি তুলি আর এক কাপ ধোয়া ওটা কপি। ভিডিওটিতে ধীরে ধীরে ভেসে উঠে একটি হাত, কোনো শব্দ ছাড়া নিঃশব্দ সেই হাত ছুঁয়ে দেয় ক্যানভাসের বুকের প্রতিটি তুলি, টেনে খোলা হতে থাকে কয়েকটি স্মৃতি, কোনোটা খুব গোপন, কোনোটা ডুবে পড়া, আবার কোনোটা আশার আলো ঝলমল। তুলির ছোঁয়া জন্ম নেয় এক নারীর না বলা কথা, যার মুখ পড়েছে কিন্তু হৃদয়ে রয়ে গেছে অনাবিল কোমল। প্রথম ভিডিওতে প্রিয়তা একটা মেয়ের ছবি আঁকে, মেয়েটি অভিমানী হয়ে বসে আছে জানালার ধারে। ভিডিও আপলোডের পর ধীরে ধীরে ভিউ বাড়তে থাকে, শুরুটা ধীরে স্থির হলেও এরপর যেন স্রোতের মতো এগিয়ে চলে। লাইক, কমেন্ট, শেয়ার, কমেন্ট বক্স ভরে ওঠে মানুষের মুগ্ধতায় তো ভরা অনুরক্তিতে। তানভীর এবং প্রিয়তা দুজনের প্রতিটি মন্তব্য মনোযোগের সহিত পড়ে। সে আপ্লুত হয়, এত মানুষের ভালোবাসায় চোখের কোণে জল জমে যায়। মানুষের তার প্রতি কৌতূহল আর উচ্ছ্বাস দেখে প্রিয়তা চুপ করে মন্তব্যগুলো পড়ে, আবারও পড়ে, আরও পড়ে। এরপর থেকে ছবি আঁকা শুধু আবেগের ভাষণে হয়ে ওঠে প্রিয়তার আত্মপ্রকাশ। দেশ বিদেশ থেকে আসতে থাকে চিত্রের অর্ডার। তানভীর সেই সব সামলানোর জন্য পাশের বাড়ি এক মেয়েকে মডারেটর হিসেবে নিয়োগ দেয়। অর্ডারগুলো প্রিয়তার সাথে সে মেয়ে প্যাক করে পাঠায়, আর প্রতিটির নতুন আঁকা তুলে ধরে রং তুলির পেয়েছে। তার চার দেয়ালে আটকে থাকা প্রিয়তা ধীরে ধীরে অনুভব করে সে আর দুঃখী মানুষ নয়, তার জীবনে ধীরে ধীরে সুখে সে তাকে সুখী মানুষ করে তুলেছে। জোহরা বেগম মেয়ের এই পরিবর্তন দেখে খুশি হন আর মানুষের সামনে গলা চড়িয়ে বলেন তার ব্যবসা সফল মেয়ের কথা। অনেকে খুশি হয়, অনেকে আবার সমালোচনা করে। করুক আলোচনা, সমালোচনা, ভালোবাসা, ঘৃণা, এসবের সমন্বিত জীবন। সকলে যে তোমাকে ভালোবাসে এমন কোনো বাধ্যবাধকতা নেই, সকলে পছন্দ এক নয়। একই সাথে সকলে মন জয় করার সাধ্য দুনিয়ার কারণে নিজেকে মহল্লায় নিজের তৈরি প্রিন্টিংয়ের দোকান করেছে সে। অনেকে অনলাইনের পাশাপাশি সশরীরে শোরুমে গিয়ে পছন্দের পেন্টিং কিনতে পারে। এত সফলতা প্রিয়তা ঝুলিতে শক্ত হতে সময় লেগেছে প্রায় 1 বছর। এই 1 বছরে তানভীর মায়ের অবাধ্য হয়ে প্রিয়তাকে সবচেয়ে বেশি সাহস জুগিয়েছে। রাশেদা খাতুন এখনও তার এত সুন্দর ছেলের পাশে কুৎসিত রমণীকে মেনে নিতে পারেনি। এই জন্য এই 1 বছরে ছেলের জন্য শখানিক মেয়ে দেখেছে তিনি, কিন্তু তানভীর সবসময় এক কথা জানিয়েছে তার পাত্রী পছন্দ হচ্ছে না। অগাত্য একবার হাল ছেড়েছেন রাশেদা খাতুন। তানভীর বাবার হিরণ সাহেব অবশ্য দেখা প্রিয়তাকে মনে মনে স্নেহ করেন, জীবন সংগ্রামে করে বাঁচায়। এই রমণীকে তিনি বৌমা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। মনে মনে প্রকাশ্যে সে ঘোষণা দেওয়ার সৎসাহস শোনার নেই। স্ত্রীকে ভীষণ ভয় পান তিনি, তবে মাঝে মাঝে স্ত্রীকে আগোচরে বাবা ছেলে প্রিয়তাকে নিয়ে আলোচনা বসেন। সংবাদপত্র পাঠ করতে তিনি ওনার নজরে আসেন। চিত্রাঙ্কন প্রতিযোগিতা নামক একটা হেডলাইন মনোযোগ দিয়ে বার দুয়েক পড়েন তিনি। তারপর উচ্ছ্বসিত বদনে ছেলের ঘরে থেকে এগিয়ে যান, তানভীরকে ডেকে বলেন তানভীর, জাতীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, প্রিয়তাকে বল যেন অংশগ্রহণ করে। বলতে বলতে তানভীরের দিকে খবরের কাগজটি এগিয়ে দেন হিরণ সাহেব। তানভীর মনোযোগের দৃষ্টিতে চোখ বুলিয়ে নেয় সেটাতে। অতঃপর বলেন ঠিক আছে আমি প্রিয়তাকে বলবো এখানে অংশগ্রহণ করতে। প্রফুল্ল চিত্তে ঘর থেকে বেরিয়ে যান হিরণ সাহেব। প্রিয়তাকে তিনি নিজের মেয়ে মনে করেন, তিনি ভাবেন ওনার মেয়ে প্রিয়তা। তানভীর হিরণ সাহেব বেরিয়ে যেতে ফোন হাতে নেয়। তানভীর হোয়াটসঅ্যাপে গিয়ে প্রিয়তাকে মেসেজ পাঠায়, একটিবার জানালা খুলে এদিকে তাকাও প্রিয়, তোমার জন্য একটা সুখবর আছে। প্রিয়তা মেসেজ পেয়ে জানালা খুলে দাঁড়ায়, চোখের ইশারায় জানতে চায় কী সুখবর। তানভীর জানালার ওপার থেকে সংবাদপত্রটি ছুড়ে দেয় প্রিয়তার দিকে এবং বলে তোমার জন্য একটা কিন্তু খুব সুযোগ তৈরি হয়েছে, অংশ নাও এই প্রতিযোগিতায়। এটা শুধু আর্ট নয়, এটা তোমার আত্মপরিচয় যাত্রা। প্রিয়তা ভয় পায়, বলে আমি যাব, আমি পারবো।
আমার মুখ তো তানভীর হাসে। মুখ নয় প্রিয়তা, এখানে তোমার যোগ্যতার কথা বলবে। তুমি মুখ আড়ালে রেখেও না হয় অংশ নিলে, নাম পরিচয় গোপন রেখে অংশগ্রহণ করো, তবুও অংশ নাও। আমার বিশ্বাস তুমি পারবে। তানভীরের কণ্ঠে কি অগাধ বিশ্বাস। অতটা বিশ্বাস তো প্রিয়তা নিজেকে করে না যতটা তানভীর তাকে করে। সেই জড় সরু দৃষ্টিতে তাকায় তানভীরের পানে, অনিশ্চয়তা নিয়ে বলে, কিন্তু কোনো কিন্তু নেই প্রিয়তা, তুমি এখানে শ্রদ্ধা নামে অংশ নেবে। আমি ভেবেছি সুন্দর একটা নাম দেওয়া উচিত তোমাকে, কি দেওয়া যায় না বলো তো? প্রিয়তা ধীরে ধীরে শ্বাস নেয়। এই মানুষটা কতভাবে তাকে নিয়ে কি অদ্ভুত মায়া জড়িয়ে রাখে। এত ভালো কোনো মানুষ ওইভাবে বুঝি কেউ ভালোবাসে না। এখনও ভালোবাসার কথাটা প্রকাশ করেনি তানভীর। বন্ধুত্বের দাবি নিয়ে সে প্রিয়তাকে সাহায্য করে চলেছে। সে মানুষটিকে তাকে যে নাম দেবে সে মাথা পেতে নেবে, মুচকে এসে বলে, এত কিছু যেহেতু তুমি ভেবেছো, নামটা না হয় তুমি বলো। তানভীর কিউৎকাল ভাবুক অতঃপর লাফিয়ে বলে ওঠে, ইউরেকা, পেয়ে গেছে, তোমার ছদ্মনাম হবে সুন্দরী। প্রিয়তা চমকে উঠে, বিস্ময়ের কিংবা কর্তব্য বিমূঢ় হয়ে, সুধা এই নাম? আমি আর সুন্দরী? তার চোখ বেজে ওঠে। কুচিত মানুষের সুন্দরী নাম, এই যেন নাম তার গন্ধরাজ, গায়ে নেই গন্ধ, এর মতো ব্যাপার। নাম রোশনের রূপবতী ভাবলে বাস্তবে সে বড় কুচিত। এমন নাম রাখা অনুচিত, ছদ্মনাম হওয়া উচিত সারদা। তানভীর গভীর গলায় বলে, তোমার চেয়ে সুন্দরী আমি আর কাউকে দেখিনি প্রিয়তা। তোমার নাম, তোমার রং, তোমার শিল্প আমার কাছে সত্যি সৌন্দর্য। প্রিয়তা মানতে নারাজ। এমন সময় ঘরে ঢোকেন জোহরা বেগম। তানভীর ওনাকে সবটা বুঝিয়ে বললে, এই সময় তিনি হয়ে ওঠেন মেয়ের সবচেয়ে বড় সাহস। তিনি বলেন, তোকে লোকে যাই বলুক, তুই আমার চোখে সবচেয়ে সাহসী, সবচেয়ে সুন্দর। তুই যা আঁকিস তা সুন্দর বলেই না। এত মানুষের ভালোবাসা পেয়েছিস, যার আঁকা শিল্পকর্ম এত সুন্দর, সে মানুষটি বুঝে অসুন্দর নয়। তানভীর সাথে যুক্ত করে কতদিন ধরে লোকজন তাকে দেখতে চাইছে, অনেকে চাইছে লাইভে আসুক, এসে সকলের সামনে নিজেকে উপস্থাপন করুক, কিন্তু প্রিয়তা তো রাজি হচ্ছে না। কিন্তু আজ অন্তত এই বিষয়টা অমত করলে আমি কষ্ট পাবো। তানভীরকে কষ্ট দেওয়ার দুঃসাহস প্রিয়তার নেই, তাই সে রাজি হয়। এরপর আড়ালে লোকায়ত মুখ আর চোখে একরা সাহস নিয়ে প্রিয়তা একের পর এক প্রতিযোগিতা অংশ নেয়। সুন্দরী ছদ্মনামে প্রতিটি ছবিতে সে বলে যায় তার বন্দি থাকা অবস্থায় এক একটা অশ্রুলিপি, এক একটা জীবনের রং। একদিন বহু কাঙ্ক্ষিত সেদিন আসে। বড় বড় প্রতিযোগীকে হারিয়ে প্রিয়তা দ্বারা জাতীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতার মূল মঞ্চে, সবচেয়ে বড়, সবচেয়ে মর্যাদা সম্পন্ন মঞ্চ। সেখানে হাজারো প্রতিযোগিতা পেছনে ফেলে বিচারকদের হৃদয় জিতে নেয় সুন্দরী পেন্টিং। সেই পেন্টিংয়ে প্রিয়তাকে ছিল এক অ্যাসিড দগ্ধ মেয়ের মুখ, আবদ্ধ কক্ষে অ্যাসিডে দগ্ধ মেয়ের যন্ত্রণাগুলো তুলে সূক্ষ্ম আঁচড়ে তুলে নেয় প্রিয়তা। সেই পেন্টিং হৃদয় ছুড়ে যায় বিচারকদের। প্রিয়তমা প্রথম পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাষ্ট্রপতির হাত থেকে প্রিয়তা গ্রহণ করে জাতীয় পুরস্কার মঞ্চে দাঁড়িয়ে প্রিয়তা প্রথমবার খুলে ফেলে মুখোশ। হলরুম স্তব্ধ হয়ে যায়, সকলে তাকিয়ে থাকে সে পোড়া মুখে, তবে কেউ মুখের ক্ষত দেখায় না। তারা দেখে প্রিয়তার চোখের ভাষা। মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি আজ আর নিছক এক চিত্রশিল্পী নয়, সে লড়াই করে বেঁচে ফেরা এক সাহসী যোদ্ধা। পোড়া মুখ নিয়ে বেঁচে থাকা এক সাহসী নারী। মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে হাঁটু কাঁপে প্রিয়তার, গলা দিয়ে স্বর বের হয় না। গলার কাছে যেন কেউ একটা অদৃশ্য দেয়াল তুলে দিয়েছে। বহু কষ্টে প্রিয়তার ঠোঁট পিছিয়ে কাঁপা কণ্ঠে বলে ওঠে, আমার মুখটা কবে থেকে এমন হলো জানেন? যেদিন আমি এক বখাটে ছেলের প্রেমের প্রস্তাব গ্রহণে অস্বীকৃতি জানিয়েছিলাম। অথচ সৌন্দর্য নাকি মানুষের শক্তি হয়, আমার ক্ষেত্রে সেটা দুর্বলতা হয়েছিল। সদ্য ইউনিভার্সিটিতে পা দিয়েছিলাম আমি। বিশ্ববিদ্যালয় থেকে ফিরছিলাম সেদিন। একটা ছেলে প্রায় আমার পেছনে পেছনে ঘুরতো, বারবার বলতো ভালোবাসে। সেই ছেলেটা আমার পেছনে ঘুরঘুর করলেও বদনাম হতো আমার। এলাকার লোকজন বাবাকে আমার নামে নালিশ করতো, বলতো আমাকে নাকি এক ছেলের সাথে দেখা যায়। এত সব অভিযোগ আমি মানতে পারছিলাম না। এখানে তো আমার কোনো দোষ নেই। আমি একদিন ছেলেটিকে স্পষ্ট ভাষায় জানালাম সে যেন আমাকে বারবার প্রেমের প্রস্তাব না দেয়। আমি তাকে পছন্দ করি না। সেই না এর শাস্তি ছিল আমার এই পোড়া মুখ। এক বোতল অ্যাসিড ছুড়ে দিয়েছিল আমার মুখে। প্রথমে কিছু বুঝতে পারিনি, কেবল মুখটা আগুনের মতো ছেঁকা অনুভব করেছিলাম। আমি চোখে কিছু দেখতে পাচ্ছিলাম না, কানে শুধু নিজস্ব চিৎকার বাজছিল, আমাকে বাঁচাও। এরপর আমার আর কিছু মনে নেই। আমি হাসপাতালের বিছানায় চোখ খুলে প্রথম যখন আয়নায় নিজের চেহারাটা দেখেছিলাম, তখন আতঙ্কে আয়নাটা ছুঁড়ে ফেলেছিলাম। আমার এত সুন্দর মুখ, হরিণের মতো চোখ, তীরের মতো নাক, গোলাপের পাপড়ির মতো রাঙা হালকা গোলাপি ঠোঁট, কিছুই আগের মতো নেই। কি বিভৎস দেখতে আমাকে। বাবা মা আমাকে সান্ত্বনা দেওয়ার কত বৃথা চেষ্টা করেছে, অথচ পারেনি। এলাকার সবচেয়ে রূপবতী কন্যাটি অ্যাসিডে দগ্ধ মুখ নিয়ে পোড়ামুখী হয়ে গেল। এই মহা যন্ত্রণা নিয়ে বেঁচে থাকা দুষ্কর। সৌন্দর্য আমার অহংকার কখনোই ছিল না, তবে গর্ব তো ছিল বটে। সেই চোখ ঝলসানো সৌন্দর্য হারিয়ে আমি বাঁচতে চাইনি। আমি ভেবেছিলাম আমার জীবন শেষ, কত দিন নিজেকে শেষ করে দিতে চেয়েছি।
কতবার নিজেকে আঘাত করেছি, মা কতবার মানসিক ডাক্তারের শরণাপন্ন হয়েছে শুধুমাত্র একমাত্র মেয়েকে একটু স্বাভাবিক অবস্থায় দেখবেন বলে। নিজেকে শেষ করে দেবার এই প্রবণতা এতটাই বেশি ছিল যে আমাকে বাঁচতে পারা মানুষগুলো আমার চোখে অপরাধী ছিল। একমাত্র মেয়ের এই পরিণতি আমার শ্রদ্ধেয় বাবা সহ্য করতে পারলেন না। সে আত্মহত্যার প্রবণতা হ্রাস পেল যখন আমি বাবাকে হারালাম। আমাকে আর আমার মমতাময় মাকে একা রেখে বাবা পরপারে পাড়ি জমালেন। এক দুঃখ সহ্য করার মরার উপর খাড়ার গা এর সমতুল্য, তবু আমি সয়ে গেলাম। একমাত্র মায়ের কথা চিন্তা করে আমার মা আমার জন্মধাত্রীকে আঁকড়ে ধরে তখন থেকে আমি শুধুই বেঁচে রইলাম, কাঠের পুতুলের মতো বেঁচে থাকা যাকে বলে। এই বেঁচে থাকায় প্রাণ ছিল না, কিন্তু একটা ছেলের নির্জীব প্রাণহীন এই মেয়েটিকে দীর্ঘ 7 বছর পর জীবনের স্বাদ আস্বাদনে আগ্রহী করে তুলল। সাহস জুগিয়ে বলল, তুমি পোড়ামুখী নও, তুমি শিল্পী। আমাদের চিত্রশিল্পের এক নতুন সম্ভাবনা তুমি। সেই সম্ভাবনা আজ আপনাদের সামনে দাঁড়িয়ে আছে। সুন্দরীর নামের আড়ালে লুকায়িত কুৎসিত মেয়েটিকে দেখে আপনারা সকলে নিশ্চয়ই আশাহত হয়েছেন। অবশ্য আমি এখন এই মুখ নিয়ে হতাশে ভুগি না, বরং প্রতিটি পোড়ামুখের মেয়েদেরকে বলতে চাই, সাহস নিয়ে বেঁচে থাকো, লড়াই করো, তুমি পারবে, অবশ্যই পারবে। আমি আঁকি কারণ ক্যানভাস আমার বাঁচার আর্তনাদ বোঝে, রং আমাকে ভালোবাসে, আমিও বাসি। আমার গর্বিত মা জোহরা বেগম সবসময় বলেন, মুখ পুড়েছে তো কী হয়েছে, মন তো পুড়েনি, মনে সাহস রাখো, সব ভালো হবে। আমি আজ বলছি, পোড়া মুখ দুর্বলতা নয়, আমি সেই না বলার সাহস, আমি সেই প্রিয়তা যে না বলার শাস্তি পেয়েছিল আর সেই শাস্তিকে রং আর তুলি দিয়ে শিল্প পরিণত করেছে। আমি এখন রং তুলি নিয়ে রাঙিয়ে তুলি চারপাশ, আর আমি আজও সে নায়ের পক্ষে দাঁড়াই প্রতিটা মেয়ের জন্য যারা না বলতে ভয় পায়। আমি বলি, না বলার অধিকার আমাদের জন্মগত, আর কেউ যদি সে অধিকার কেড়ে নিতে চায় তার শাস্তি তাকে পেতে হবে। আমাদের মুখ নয়, পুরুক তার বিবেক। এখন প্রশ্ন জাগে, সেই ছেলেটার কি হলো যে ছেলেটা শাস্তি পেয়েছে? আইনের আওতায় এনে তাকে কঠোর শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু এর জন্য অনেক ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে আমাদের। ক্ষমতাধর ব্যক্তির ছেলের বিরুদ্ধে পুলিশ মামলা নিতে ইচ্ছুক ছিল না। অনেক কাঠ খড় পোড়াতে হয়েছে। এখানে রাষ্ট্রপতি উপস্থিত আছেন। আমি শ্রদ্ধাভাজন গুণীজন রাষ্ট্রের প্রতি এর কাছে অনুরোধ করব যাতে এই ধরনের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, সেটা মৃত্যুদণ্ড হলে উত্তম। আমরা যারা অ্যাসিড দগ্ধ মুখ নিয়ে বেঁচে আছি তাদের জীবন কতটা ভয়ঙ্কর সেটা ভুক্তভোগী ছাড়া কেউ জানেন না। তাই অনুরোধ, বিষয়টি দয়া করে বিবেচনা করবেন। খুনের শাস্তি মৃত্যুদণ্ড হলে সুস্থ মানুষকে জীবন মৃত করে বাঁচিয়ে রাখার শাস্তি ও মৃত্যুদণ্ড হওয়া উচিত। সর্বশেষ সেই সব মানুষের উদ্দেশ্যে বলতে চাই যারা সৌন্দর্যের সংজ্ঞা কেবল বাহ্যিক রূপ দেখে বিচার করে। শুনুন সুশীলগণ, আমি প্রিয়তা, সুন্দরী না হয়েও আমি রঙিন। পোড়ানো আমার মুখ নয়, বরং আপনাদের অন্তর। সে অন্তর পরিশুদ্ধ করে একটিবার আমাদের মতো অ্যাসিডদগ্ধ মানুষের পাশে দাঁড়ান, দেখবেন দেখবেন আমারও খুলে দেব সম্ভাবনায় নতুন দ্বার। প্রিয়তার চোখ দিয়ে নেমে আসে জলের ধারা। বক্তৃতায় শুরু করার পর থেকে কান্না হিচকির ধ্বনিতে কথা থেমে গেছে কয়েকবার। লম্বা শ্বাস নিয়ে আবার সে শুরু করলো জীবনের গল্প বলা। এক শান্ত ঝড় বয়ে গেছে হলরুমে থাকা প্রতিটি মানুষের অন্তরে। ক্ষীণকাল শান্ত চারপাশ, তারপর চারদিকে থেকে ভেঙে পড়ে হাততালির ঝড়। একটা সম্মানিত মঞ্চে দাঁড়িয়ে একজন পোড়ামুখের মেয়ে বলল তার জীবনগাথা, যার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করার ফল স্বরূপ পোড়ামুখী হয়ে বেঁচে থাকার গল্প নয়, বরং মাথা উঁচু করে না বলার সাহসিকতা। সেদিনের সেই বক্তৃতা প্রিয়তার গলাভরা কণ্ঠের আবেদন রাষ্ট্রপতির হৃদয় স্পর্শ করেছিল। কয়েক মাসের মধ্যে অ্যাসিড সন্ত্রাস বিরোধী আইন আরও কঠোর করা হয়। বর্তমানে প্রিয়তা ও তানভীর মিলে রঙ্গ জাগরণ নামক একটি সংগঠন পরিচালনা করে। এখানে অ্যাসিড আক্রান্ত মেয়েরা শিল্প চর্চার মাধ্যমে নিজেদের নতুন পরিচয় গড়ে তোলে। প্রিয়তার আঁকা ছবি আজ দেশের নানা প্রান্তে প্রদর্শিত হয়। তার একটি বিখ্যাত চিত্রকর্মের নাম মুখ পুড়ে মন নয়। সমাজকর্মী হিসেবে প্রিয়তা ও তানভীরের যাত্রা বেশ সফল। একইভাবে সাংসারিক জীবনে তানভীর একজন দায়িত্বশীল স্বামী, প্রিয়তা একজন গর্বিত গৃহকর্ত্রী। তাদের জীবনের মূল মন্ত্র সুন্দর মুখ নয়, সুন্দর মনে আসল